গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 39 নাম্বার ক্লাস, এবং 39 নাম্বার ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো মুঘল সাম্রাজ্য। অর্থাৎ মুঘল সাম্রাজ্যে আমরা আজকে পড়বো সম্রাট আকবরকে নিয়ে। এর আগে অলরেডি মুঘল সাম্রাজ্যের উপর থেকে দুটো পার্টে ক্লাস হয়ে গেছে। আজকে পার্ট নাম্বার 3 ক্লাস, অর্থাৎ 3 নাম্বার ক্লাস। এবং আগের দুটো ক্লাসে আমরা বাবরের ব্যাপারে আলোচনা করে নিয়েছিলাম, এবং হুমায়ুনের ব্যাপার, এবং শের শাহ সুরি, এই তিনটে শাসকের ওপরে আমরা অলরেডি কিন্তু আলোচনা করে নিয়েছি। আজকে আমরা শুরু করব মুঘল সাম্রাজ্যে সব থেকে শ্রেষ্ঠ যে শাসক ছিল সম্রাট আকবর, তার ওপরে। তো লাস্টের দিন ক্লাসে আমি বলেছিলাম যে হুমায়ুন হুমায়ুন কিন্তু মারা গিয়েছিল কবে? 1556 সালে। এবং হুমায়ুনের ছেলে কে ছিল? হুমায়ুনের ছেলে ছিল আকবর। তো হেডিং করো সম্রাট আকবর, হেডিং করো এখানে আকবর। আকবরের আগে একটু জন্ম কাহিনী দেখবো, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কবে থেকে কবে শাসন করেছে সেগুলো একটু দেখবো। তারপরে ধীরে 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 আমরা আকবরের কাহিনী, যে কিভাবে আকবর সম্রাট হলো এবং কিভাবে তার আহ, তার যে এরিয়া, সেই এরিয়া সে কিভাবে বিস্তার করলো সেগুলোর ব্যাপারে ডিটেলসে দেখবো। তো হেডিং করো আকবর। আকবরের শাসনকাল ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ থেকে আকবরের শাসনকাল শুরু হয়, এবং 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের শাসনকাল চলে। তাহলে আকবরের শাসনকাল শুরু হয় কবে থেকে? 1556। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল সবকিছুই বলবো। পানিপথ দ্বিতীয় যুদ্ধে কার সঙ্গে যুদ্ধ হয়েছিল সেগুলো সব আলোচনা থাকবে। তো 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আকবরের শাসনকাল। কোশ্চেন দেবে যে আকবরের জন্ম কোথায় হয়েছিল, আকবরের জন্ম কোথায় হয়েছিল। তো আকবরের জন্ম অলরেডি আমরা হুমায়ুনের ব্যাপারে পড়ানোর সময় সেদিন আলোচনা করেছিলাম। তো আকবরের জন্ম হয়েছিল 15 অক্টোবর 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়। এবং আকবরের জন্ম হয় কোথায়? অমরকোট। অমরকোটে জন্ম হয়। কোথায় জন্ম হয়? অমরকোট। অমরকোট বর্তমানে কোথায়? বর্তমানে পাকিস্তানে অবস্থিত। আমারকাট পাকিস্তান, আমারকাট পাকিস্তানে অবস্থিত। এই আমারকটের কোথায়, কোন রাজার দরবারে হয়েছিল, কোন রাজার বাড়িতে আশ্রয় নেওয়ার সময় হয়েছিল? তো পড়িয়েছিলাম বীরসাল সোঢা, বীরসাল সোঢা ঘরে কিন্তু হয়েছিল। অর্থাৎ হুমায়ুন যখন নির্বাসিত জীবনযাপন পালন করছিল, সেই নির্বাসিত জীবনযাপন পালন করার সময় 1541 সালে হুমায়ুনের বিয়ে হয় কার সাথে? মীর বাকারের মেয়ে হামিদা বেগমের সাথে বিয়ে হয়। এবং 15 অক্টোবর 1542 সালে আকবরের কি হচ্ছে? আকবরের জন্ম হচ্ছে। কার ঘরে? বীরসাল সোঢার ঘরে। এক্সাম যদি লেভেল কঠিন থাকে, তো যেমন WBCS বলতে পারো বা SSC CGL, তো এখান থেকে কোশ্চেন দেবে যে কার ঘরে আকবরের জন্ম হয়েছিল। তো বীরসাল সোঢা, বীরসাল সোঢা, বীরসাল সোঢা, আচ্ছা নিচে লিখছি বীরসাল সোঢার ঘরে, সোঢার ঘরে। আচ্ছা, আকবরের বাবার নাম কি? বাবার নাম হলো হুমায়ুন। আকবরের পিতাকে? আকবরের পিতা আকবরের মাতা, মাতার নাম এক্ষুনি বললাম, বা এর আগের দিনে হুমায়ুন পড়ার সময় তখনও বলেছিলাম যে আকবরের মায়ের নাম কি। তো আকবরের পিতাকে, আকবরের মাতাকে। তো আকবরের পিতা হলেন হুমায়ুন, হুমায়ুনের ছেলে হলো আকবর, এবং আকবরের মাতা হলেন হামিদা বানো বেগম, হামিদা, হামিদা বানো বেগম হলেন আকবরের মাতা। আকবরের সংরক্ষক কে ছিল? আকবরের সংরক্ষক, কারণ আকবর যখন সিংহাসনে বসে তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। তো 14 বছর, এমনি তোমরা ভেবে দেখো যে একটা 14 বছরের ছেলে, সে একটা এত বড় সাম্রাজ্যের সিংহাসনে বসছে, তার মানে তার সেই ক্যাপাসিটি কিন্তু তখন তৈরি হয়নি, মানে শাসন করার ক্যাপাসিটি তখন তৈরি হয়নি। সুতরাং তাকে কেউ সংরক্ষক করবে, তো সেই সংরক্ষকের নাম কি? সংরক্ষকের নাম হলো বৈরাম খা। সংরক্ষকের নাম হলো বৈরাম খা। এই বৈরাম খা তার ছোটবেলা থেকে এতটা সংরক্ষণ করেছে, কিন্তু পরবর্তীকালে পড়াবো ধীরে ধীরে, পরবর্তীকালে এই বৈরাম খায়ের সাথেই আকবর কিন্তু বেইমানি করবে। কিভাবে বেইমানি করবে সবকিছুই ধীরে ধীরে বলবো।
আকবরের বিবাহ কার সাথে হচ্ছে, আকবর কাকে বিয়ে করছে, আকবরের বিবাহ বা আকবরের ওয়াইফের নাম কি? তো আকবরের বিবাহ হচ্ছে মাত্র 9 বছর বয়সে, কিন্তু আকবরের প্রথম বিবাহ হচ্ছে কার সাথে, তার নাম কি? তার নাম হলো রুকিয়া বেগম। তার নাম কি? তার নাম হলো রুকিয়া, রুকিয়া বেগম। রুকিয়া বেগম মাত্র 9 বছর বয়সে বিবাহ করেন, মাত্র 9 বছর বয়সে। 9 বছর বয়সে এখনকার ছেলেপিলের, এখনকার কথা বাদ দাও, আমাদের টাইমে তাই গার্লফ্রেন্ড থাকতো না, আর 9 বছর বয়সে বিবাহ করে নিচ্ছে। তো 9 বছর বয়সে বিবাহ করেন। এবং আগেকার দিনে তোমাদের বাড়ি ঠাকুরদা ঠাকুরমা থাকলে তাদের কাছে শুনে থাকবে যে তাদের বিয়েও কিন্তু এরকম খুব অল্প বয়সে হয়েছে, 12 বছর, 13 বছর, 10 বছর। আমার আমার নিজের যেমন বলছি, আমার নিজের ঠাম্মার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে। তো এরকম প্রথা কিন্তু আগে চলন ছিল যে 10-12 বছর যেই বয়স হয়ে যাবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, সাথে সাথে বাড়ির থেকে কি করতো, বিয়ে দিয়ে দিত। তো দেখো আকবরের প্রথম বিয়ে হয়েছিল কার সাথে? এই রুকিয়া বেগমের সাথে। এবং এই রুকিয়া বেগম কে ছিলেন? রুকিয়া বেগম ছিলেন হিন্দোলের মেয়ে। ইনি ছিলেন হিন্দোলের মেয়ে। ইনি হলেন হিন্দোলের মেয়ে। ইনি হলেন হিন্দোলের মেয়ে। এবার দেখো এই আকবরের রাজ্যাভিষেক কবে হচ্ছে? আকবরের রাজ্যাভিষেক, রাজ্যাভিষেক মানে কি? তোমাদের পড়িয়েছিলাম। যেমন ধরো যে তুমি কোনো একটা সরকারি চাকরি পেলে, সাপোজ ধরো পুলিশে চাকরি পেলে, তো দেখবে পুলিশে ঠিক যেদিন তুমি তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পর যেদিন তুমি অ্যাকচুয়াল পুলিশ হিসাবে তোমার নিয়ারেস্ট থানা হোক বা যেখানে তোমার পোস্টিং হোক না কেন, সেখানে যখন জয়েন করতে হবে, তার আগে দেখবে একটা শপথ গ্রহণ করানো হয়। বা বিশেষ করে তোমরা দেখে থাকবে যে যখন এই ইলেকশন হয়, ইলেকশন হওয়ার পরে এই বছর যেমন এই বছর বলতে 2024-এ যেমন লোকসভার ইলেকশন হলো। তো লোকসভার ইলেকশন হওয়ার পর যখন বিজেপি সরকার জিতলো, তো বিজেপি সরকার আর তার যে নেতা মন্ত্রীরা আছে, সেই নেতা মন্ত্রীরা দেখছিলে কি করছিল, শপথ নিচ্ছিল। মন্ত্রী হওয়ার আগে কি করছিল, শপথ নিচ্ছিল। তো সেই শপথ এবং রাজ্যাভিষেক কিন্তু একই জিনিস। সে রাজা হওয়ার আগে যে শপথ নেয় তাকেই বলা হচ্ছে কি রাজ্যাভিষেক। তাহলে আকবরের এই রাজ্যাভিষেক হয়েছিল কবে? তো আকবরের রাজ্যাভিষেক হয়েছিল মাত্র 14 বছর বয়সে। কবে হয়েছিল? 14 ফেব্রুয়ারি 1556, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন। বা বলতে পারো এখন পুলওয়ামাতে যে ঘটনা হয়েছিল তার জন্য একে ব্ল্যাক ডে হিসাবেও কিন্তু বলা হয়। তো ভ্যালেন্টাইন ডেজ দিনে আকবর কি হচ্ছে? আকবর হচ্ছে রাজা। তো 14 ফেব্রুয়ারি 1556 সালে তার রাজ্যাভিষেক হচ্ছে। কোথায় অভিষেক হচ্ছে রাজ্যাভিষেক? পাঞ্জাবে। পাঞ্জাবের কোথায়? কালানোর। পাঞ্জাবের কালানোর, কালানোর পাঞ্জাব, কালানোর পাঞ্জাবে রাজ্যাভিষেক হচ্ছে কার? রাজ্যাভিষেক হচ্ছে আকবরের। এবং মাত্র 14 ফেব্রুয়ারিতে 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে রাজা হন। 14 বছর বয়সে কি হচ্ছে? আকবরের রাজ্যাভিষেক হচ্ছে। কিন্তু এই রাজ্যাভিষেক হওয়ার পর আকবরের কিন্তু মানে অনেকের হয় না যে কোনো একটা বাড়িতে পুজো করলো কিন্তু, বা কোনো কেউ একটা কাজ করলো, কাজ করে তার সন্তুষ্ট হলো না, আবার সে ওই সেম পুজো, সাপোজ ধরো কোনো একটা বাড়িতে তুমি লক্ষ্মীনারায়ণ পুজো দিলে, এবার তোমার কোনো একটা বাধা বিপত্তি আসলো, মনের মধ্যে একটা খুঁত থেকে যায়, না ওই দিন পুজো করে ঠিক সফলতা আসেনি, আমি আবার পরের মাসে পুজো করব। তো ঠিক তেমনই আকবরেরও কি হয়েছিল, আকবরেরও কিন্তু এই প্রথমবার রাজ্যাভিষেকে তিনি সন্তুষ্টি লাভ করতে পারেননি। তো ইনি আরো আরেকবার রাজ্যাভিষেক করেন। তো আকবরের কোশ্চেন দেবে যে দ্বিতীয়বার রাজ্যাভিষেক কবে হয়? আকবরের দ্বিতীয়বার রাজ্যাভিষেক, দ্বিতীয়বার, দ্বিতীয়বার রাজ্যাভিষেক, দ্বিতীয়বার রাজ্যাভিষেক কবে হচ্ছে? এর ঠিক 3 দিন পর, 17 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি 1556। এবং এখন তিনি লোকেশন চেঞ্জ করে নিয়েছেন। লোকেশন চেঞ্জ করে কোথায় রাজ্যাভিষেক করাচ্ছেন? দিল্লিতে গিয়ে রাজ্যাভিষেক করাচ্ছেন। তাহলে আকবরের দ্বিতীয়বার রাজ্যাভিষেক কোথায় হয়?
17 ফেব্রুয়ারি 1556 সালে দিল্লিতে তার দ্বিতীয়বার কিন্তু রাজ্যাভিষেক হয়। এবার এইদিকে যখন রাজ্যাভিষেকের ব্যাপার স্যাপার চলছে, ওইদিক থেকে দিল্লি থেকে এই মুঘলদের সরানোর জন্য পরিকল্পনা করছে কারা? আফগানরা পরিকল্পনা করছে। দিল্লি থেকে কি করছে? দিল্লি থেকে মুঘলদের সরানোর জন্য পরিকল্পনা চলছে। দিল্লি থেকে মুঘলদের সরানোর পরিকল্পনা চলছে। এবার ধরো এই পরিকল্পনা কেমন ধরনের চলছে, তো একটা এক্সাম্পল তোমরা ধরতে পারো যে তোমরা কলেজ লাইফ ছেড়ে দাও, তোমরা ধরো সাপোজ কোনো একটা আলাদা কোর্স করছো, সাপোজ ধরো বিএড করছো কি ডিএলএড করছো, এবং বিএড কলেজে গিয়ে বা ডিএলএড কলেজে গিয়ে দেখলে সেই কলেজের সেই যে ক্লাসে মানে ফার্স্ট ইয়ারে যখন তুমি ভর্তি হলে, তুমি যখন ভর্তি হলে তার 4-5 দিন আগে থেকে ধরো ক্লাস শুরু হয়ে গেছে, এবং তুমি গিয়ে দেখলে যে সেই ক্লাসের মনিটর হলো তোমার থেকে 10 বছর বয়সে ছোট, বা তোমার থেকে ধরতে পারো 5 বছর বয়সে ছোট। তো তখন দেখবে তোমার মধ্যে একটা নেচার চলে আসে যে আমি ওর কথা গ্রাহ্য করব না, কারণ আমি ওর থেকে অনেক বয়সে বড়, ওর কথা আমি গ্রাহ্য করব না। তো ঠিক এখানেও কিন্তু এরকম মনে হচ্ছে, কাদের মনে হচ্ছে? আফগানদের। তো আফগানরা সুযোগ দেখলো যে এদিকে সিংহাসনে কে বসছে? মাত্র 14 বছর বয়সী একটা ছেলে। তাহলে 14 বছর বয়সী একটা ছেলেকে সিংহাসন থেকে হটিয়ে দেওয়া কোনো ব্যাপার না, তাকে আমরা হটিয়ে দেবো, হটিয়ে দিয়ে আবার আমাদের সাম্রাজ্য কায়েম করব। তো এই প্ল্যানিং চলতে থাকলো দিল্লিতে। তো দিল্লিতে মুঘলদের সরানোর পরিকল্পনা চলছে, এবং আফগান সেনাপতি নাম তার হিমু, বা অনেক বইতে লেখা থাকে হিমু, বা দেখেছি অনেক বইতে লেখা থাকে হেমু। তো হেমু বা হিমু যাই হোক না কেন, এই হিমু কি করছে? হিমু আগ্রাতে অ্যাটাক করছে। কোথায় অ্যাটাক করছে? আগ্রাতে আক্রমণ করে। এবং এই আগ্রাতে তখন সুবেদার হিসেবে কে নিযুক্ত ছিল? আগ্রাতে তখন সুবেদার হিসেবে নিযুক্ত ছিল তার্কি বেগ। সুবেদার হিসেবে কে নিযুক্ত ছিল? তার্কি বেগ সুবেদার হিসেবে নিযুক্ত ছিল। এই তার্কি বেগকে 7 অক্টোবর 1556 সালে তার্কি বেগকে পরাজিত করে এবং দিল্লি দখল করে। এবং হিমু কি করে? হিমু দিল্লিকে দখল করে নেয়। তাহলে আফগানরা দিল্লি দখল করে নিয়ে এবার ভাবলো যে আমাদের হাতে দিল্লি চলে আসলো। এবার দেখো ওইদিকে মসনদে অর্থাৎ সিংহাসনে বসে গেছে কে? সিংহাসনে বসেছে 17 ফেব্রুয়ারি 1556 রাজ্যাভিষেক করে সিংহাসনে বসে গেছে আকবর। এই আকবরের সঙ্গে এবার যুদ্ধ হবে এই আফগান সেনাপতি হিমুর। তো নেক্সট লেখো আকবরের সাথে হিমুর যুদ্ধ, যেটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হরিয়ানার পানিপথে। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। তো হেডিং করো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, এটা রেলের এনটিপিসি গ্রুপ ডি এর পাশাপাশি বাকি যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এর পাশাপাশি ডাব্লিউবিসিএস, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এর সিজিএল, সিএইচএসএল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। তাই প্রত্যেককে বলছি, এই যে এক্সামের নামগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত এক্সামের ক্লাস
কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই সমস্ত এক্সামের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে আমাদের এই চ্যানেলে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। এই নাম্বারে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করতে পারো যদি তোমরা কোনো ব্যাচে যুক্ত হতে চাও, এবং ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম ফিস লাগে না। আর এই যে ক্লাসগুলো চলছে বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, এই সমস্ত ক্লাসের স্ক্রিন পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, নিচে দেখো টেলিগ্রাম লিংক শো হচ্ছে তোমাদের সামনে, এটা তোমরা লিখে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পাবে প্রতিটা এক্সামের ইন্ডিভিজুয়াল জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, নেক্সট হেডিং করো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 সালে হয়েছিল, এটা সবাই জানে, কিন্তু এক্সামিনার এখন এক্সাক্ট ডেট জানতে চাইবে যে কোন ডেটে হয়েছে। তো 5th নভেম্বর 1556, 5 নভেম্বর, একদম ডেট কিন্তু মনে রাখবে। এবং তোমাদেরকে বারবার বলেছি যে ডেটগুলো আমি বলে দেব, সেই ডেটগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডেটগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। ডেট থেকে এক্সামে কিন্তু বহু কোশ্চেন আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারে আশা করি দেখেছো। তো দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে এদিকে সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর, আর এদিকে আফগান সেনাপতি হিমু। এদিকে কে? আফগান সেনাপতি হিমু, হিমু বা হেমু। এই হিমুকে, হিমু হলো আফগান সেনাপতি, আফগান সেনাপতি। এক্সামে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং হিমু দেয়নি, দিয়েছিল আকবর এবং আফগান দিয়েছিল। তো অনেকে দেখলাম সেই কোশ্চেন, মানে আমার স্টুডেন্ট যারা ছিল তাদের মানে তাদের রেসপেক্টেই বলছি, তারা অনেকে এসে বলছিল যে এই কোশ্চেন করানো হয়নি। তো করানো হয়নি কোথায়? আমি তো এখানেই বলে দিচ্ছি যে হিমু কে ছিল আফগান সেনাপতি। তাহলে আমার আবার ইন্ডিভিজুয়ালি কি লেখাতে হবে যে আকবরের সাথে আফগান সেনাপতির যুদ্ধ হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে? আশা করি যারা সমাজদার আছো, ইশারা কাফি হ্যায় বলে না হিন্দিতে, যে সমাজদার কো ইশারা কাফি হ্যায়। তো এত কিছু ডিটেলসে কিন্তু বলা যায় না, ক্লাসে সবকিছুই পড়ানো হয়, একটু সিনসিয়ার থাকলে সবকিছু কিন্তু এক্সামে গিয়ে অ্যান্সার করে আসা যায়। তো যাই হোক, আকবর আর কার মধ্যে হয়েছিল? হিমুর মধ্যে হয়েছিল। হিমু কে ছিল? আফগান সেনাপতি ছিল। এবার দেখো, আকবর যখন যুদ্ধ করতে আসে এই 1556 সালে 17ই ফেব্রুয়ারিতে, সে তার বয়স ছিল 14 বছর। তাহলে একটা 14 বছর ছেলের তার কি এক্সপিরিয়েন্স থাকবে যুদ্ধ করার? নিশ্চয়ই থাকবে না। তাহলে একে সাপোর্ট করছে কি? এর সংরক্ষক। এর সংরক্ষক কে ছিল? বৈরাম খা, বৈরাম খা, বৈরাম খা। তাই অনেক সময় কোশ্চেন দেয় যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, তো অপশনে অনেক সময় পাবে বৈরাম খা এবং আফগান সেনাপতি, বা বৈরাম খা এবং হিমুর মধ্যে, যেটাই দিক না কেন সেটাই এর অ্যান্সার হিসেবে গণ্য হবে। তো বৈরাম খা কে ছিল? বৈরাম খা, আকবর ছিল সম্রাট, বৈরাম খা ছিল আকবরের সেনাপতি, আকবরের সংরক্ষক। ইনি কে ছিলেন? আকবরের সংরক্ষক প্লাস সেনাপতি, আকবরের সংরক্ষক প্লাস সেনাপতি, সেনাপতি। তাহলে দেখো, এই আফগানরা দিল্লির ওই যে সুবেদারকে হারালো, সরি আগ্রার যে সুবেদারকে হারালো, কবে হারিয়েছিল? 7 অক্টোবর 1556।
এবং অক্টোবরের ঠিক পরে 1 মাস পরে নভেম্বরে 5 নভেম্বরে এই হিমু এসে দাঁড়ালো কার সামনে? আকবরের সামনে এসে দাঁড়ালো এবং এই যুদ্ধে হিমু পরাজিত হলো। এই যুদ্ধে পরাজিত হলো কে? এই যুদ্ধে পরাজিত হয় হিমু। পরাজিত হয় কে? হিমু। এবং এই যুদ্ধে জয়ী হন কে? এই যুদ্ধে জয়ী হন আকবর তথা বৈরাম খাঁ এই যুদ্ধে জয়ী হন এবং জয়ী হয়ে আকবর দিল্লিকে পুনরুদ্ধার করেন। আকবর কি করছেন? আকবর দিল্লিকে পুনরুদ্ধার করেন। দিল্লিকে আকবর দিল্লিকে কি করছেন? পুনরুদ্ধার করেন। তো আকবর যখন এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, তাহলে কোশ্চেন দেয় দ্বিতীয় পানিপথের যুদ্ধের সময় আকবরের বয়স কত ছিল? আকবরের এজ কত ছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধের সময় আকবরের বয়স, তাহলে আকবরের বয়স কোশ্চেন দিয়েছে তো লিখবে 14 বছর। আকবরের বয়স কত ছিল? মাত্র 14 ইয়ার, 14 বছর বয়স ছিল। ভেবে দেখো যে 14 বছর বয়সে তোমরা কি করতে? তোমরা বাড়িতে থাকতে, বাবা মার আদরে থাকতে, বা অনেকের হয়তো কোনো কিছু মজবুরি থাকে সেই অনুযায়ী তারা সেই হিসেবে কাজ করে। কিন্তু তাই বলে একটা বড় সাম্রাজ্যের, আমাদের মধ্যে আশা করব কেউ একটা বড় সাম্রাজ্যের লিডার হিসেবে 14 বছর বয়সে কেউ এখনো পর্যন্ত হয়নি। তো যাই হোক, এই 14 বছর বয়সে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ জয়লাভ করার পর এর পরবর্তী 4 বছর আকবরের শাসন কার্য কে চালাচ্ছে? আকবরের শাসন কার্য চালাচ্ছে বৈরাম খাঁ। তাহলে এর পরবর্তী 4 বছর, এর পরবর্তী 4 বছর শাসন কার্যের দায়িত্বভার কার হাতে ছিল? শাসন কার্যের দায়িত্বভার ছিল আকবরের সংরক্ষক বৈরাম খাঁ এর হাতে। কার হাতে? বৈরাম খাঁ এর হাতে দায়িত্ব ছিল। অর্থাৎ 1556 থেকে 4 বছর মানে 1560, 1556 থেকে 1560 সাল পর্যন্ত শাসন কার্য কে চালায়? শাসন কার্য চালায় বৈরাম খাঁ। শাসন কার্য চালায় কে? শাসন কার্য চালায় বৈরাম খাঁ। এই বৈরাম খাঁ এর ওয়াইফ কে ছিল? বৈরাম খাঁ এর ওয়াইফ, পত্নী কে ছিল? বৈরাম খাঁ এর ওয়াইফ ছিল সালিমা বেগম। বৈরাম খাঁ এর ওয়াইফ ছিল কে? সালিমা বেগম। এবং বৈরাম খাঁ এর ছেলের নাম আবুল রহিম। বৈরাম খাঁ এর ছেলে কে ছিল? আবুল রহিম। তো এই 4 বছর ধরে আকবরের শাসনে সম্পূর্ণ বাগডোর বলতে ওই ঘুড়ি ওড়ানোর সময় যে ওই ডোর থাকে, যেটাতে লাটাই বলা হয় বাংলাতে, যেটাতে সুতো গোল গোল করে পেঁচানো হয়। তো দেখবে যে একটা তোমরা প্রবাদ শুনে থাকবে যে যতই যাই হোক বললাম না, বাংলা ফালতু গান ওসব আলোচনা করলাম না। যত মিনিং যেটা বোঝাতে চাইছি যে ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, তোমার হাতে সেই তার কন্ট্রোল করার যে ডোরটা, কন্ট্রোল করার যে লাটাই কিন্তু তোমার হাতেই আছে। তো আর এখানেও ঠিক সেরকম ঘটনা ঘটছিল যে আকবর সম্রাট হওয়া সত্ত্বেও লাটাই কার হাতে চলছিল? লাটাই ছিল এই বৈরাম খাঁ এর হাতে। আকবর সেটা সহ্য না করতে পেরে 4 বছর পর আকবর কি করছে? এই বৈরাম খাঁকে তার রাজ্য থেকে তাড়িয়ে বের করে দিচ্ছে। বৈরাম খাঁকে বলছে, যাও, তোমার কাজ শেষ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বৈরাম খাঁকে কি করছে? আকবর তাড়িয়ে দেয় তার রাজ্য থেকে। তার রাজ্য থেকে কি করে? আকবর তাড়িয়ে দেয়। এবার বৈরাম খাঁকে যখন তাড়িয়ে দিচ্ছে, যে বৈরাম খাঁকে বললো যে তুমি বেরিয়ে যাও, তো বৈরাম খাঁয়ের সাথে চলে যাবে কে? বৈরাম খাঁয়ের পত্নী সালিমা বেগম এবং আবুল রহিম। এরা সবাই ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়েছে। প্যাক করে বৈরাম খাঁও বেরোচ্ছে, বৈরাম খাঁয়ের পিছনে বৈরাম খাঁয়ের পত্নী, বৈরাম খাঁয়ের ওয়াইফ এবং বৈরাম খাঁয়ের ছেলে, সেও আবুল রহিম বেরিয়ে যাচ্ছে। তো আকবর বলছে, তোমরা কেন যাচ্ছ? আমি তো শুধুমাত্র বৈরাম খাঁকে চলে যেতে বলেছি,
তোমাকে তো আমি যেতে বলিনি, সালিমা বেগমকে আমি তো তোমাকে যেতে বলিনি, সালিমা বেগম বা সালিমা বেগমের ছেলে আবুল রহিমকে আমি তো যেতে বলিনি। তোমরা এখানে থাকো, বৈরাম খা এখান থেকে বেরিয়ে যাও। তো বৈরাম খাকে তাড়িয়ে বের করে দিল। এবার আকবর কি করছে দেখো, যে বৈরাম খা আকবরকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছিল, তাকে সংরক্ষণ করে এসেছিল। তোমাদেরকে যখন হুমায়ুন পড়িয়েছিলাম সেখানে খেয়াল করে দেখো, বৈরাম খা সেখানে কিন্তু এন্ট্রি নিয়েছিল। কি বলেছিলাম, যে 1544 সালে যখন হুমায়ুন পারস্যের শাসক শাহ তাহমাস্প প্রথমে যখন স্মরণে এসেছিল, সেই টাইমে বৈরাম খা তাদের সেবায়, সেই শাহ তাহমাস্প হুমায়ুনের সেবায় বৈরাম খাকে পাঠিয়েছিল, এবং সেখান থেকে বৈরাম খা এই হুমায়ুনের ছেলে আকবরের কিন্তু সংরক্ষক ছিল। তাহলে দেখো যে বাবার বয়সী একজন লোক বৈরাম খা, এবং সেই বৈরাম খায়ের যে যে ওয়াইফ ছিল সালিমা বেগম, তাহলে সে হবে বাবার বয়সী, মানে তাহলে সে হবে মায়ের সমতুল্য। তো তাকে দেখো আকবর অফার দিচ্ছে বৈরাম খাকে তাড়িয়ে দিয়ে, যে তুমি আমার পত্নী হয়ে যাও, তুমি আমার বিবি হয়ে যাও, অর্থাৎ ওয়াইফ হয়ে যাও। তো আকবর একে তাড়িয়ে দিয়ে সালিমা বেগমকে কি করছে, সালিমা বেগমকে নিজের বেগম বানিয়ে নিচ্ছে। আকবর কি করছে, সালিমা বেগমের সাথে বিবাহ করে। আকবর আকবর কি করছে, এই সালিমা বেগমের সাথে বিবাহ করে, বেগমের সাথে বিবাহ করে। তাহলে কত বড় কাণ্ডকে, মানে কতটা নিম্নমানের একটা মানে চিন্তা ভাবনা হলে এরকম কাজবাজ করে, যে এতদিন তার মায়ের সমতুল্য ছিল তাকে সে বিয়ে করে নিচ্ছে। এবং আবুল রহিমকে কি বলছে, আবুল রহিমকে নিজের ছেলে বলে আখ্যা দিচ্ছে। আবুল রহিমকে কি করছে, নিজের ছেলে মনে করেন, নিজের ছেলে মনে করেন। এবং আবুল রহিমকে একটা উপাধি দিচ্ছেন। কি উপাধি দিচ্ছেন, খান খানার উপাধি দিচ্ছেন। আবুল রহিমকে উপাধি দিচ্ছেন কি, খান খানা, খান খানার উপাধি দিচ্ছেন। তাকে যখন রহিমকে, কে দিচ্ছেন, আকবর। এবার এই বৈরাম খাকে এখান থেকে হটিয়ে দিল। তো বৈরাম খাকে হটিয়ে দিয়ে যখন হটিয়ে দিল, তখন আকবরের বয়স কত, তো আকবরের বয়স 14 আর 4 বছর যোগ করো, কত বছর, 18 বছর, 18 বছর বয়স। তো 18 বছর বয়স থেকে আকবরের ধীরে ধীরে এবার সৈন্য অভিযান শুরু হবে। কিন্তু এর ঠিক 4 বছর পর পর্যন্ত, মানে আকবরের বয়স যখন 22 বছর হয়েছিল, অর্থাৎ 1564 সাল পর্যন্ত পর্দা শাসন বা পেটিকোট শাসনকাল কিন্তু চলছিল। এবং এই শাসন ব্যবস্থা চালাচ্ছিল কে, আকবরের দাইমা। তো এখানে লিখে রাখো যে 1540 থেকে, এরপর মানে 1540 থেকে পরবর্তী 4 বছর, সরি 1540 বলছি কেন, 1560 থেকে 1564 সাল পর্যন্ত কি চলেছে, পর্দা শাসন। তাই কোশ্চেন দেয় যে আকবরের সময় পর্দা শাসন বা পেটিকোট শাসনকাল কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছিল। পেটিকোট শাসনকাল, তাহলে পেটিকোট শাসনকাল ছিল 1560 থেকে 1564। এবং এই কালে আকবরের শাসনে, এই শাসনকালে আকবরের ধাইমার নাম কি, আকবরের ধাইমা নাম তার মাহাম আনাঙ্গা। ইনি কিন্তু সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপ করতেন, সর্বাধিক হস্তক্ষেপ করেন এনার শাসনকালে। তাহলে পেটিকেট শাসনকালে আকবরের ধাইমা মাহাম আনাঙ্গা সমস্ত ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতেন। এবার নেক্সট হেডিং করো এখান থেকে, যে আকবরের সৈন্য অভিযান।
আকবরের সৈন্য অভিযান। নেক্সট পেজে হেডিং করো আকবরের সৈন্য অভিযান। আকবরের আকবরের সৈন্য অভিযান। তো প্রথম অভিযান কোথায় চালাচ্ছে? প্রথম অভিযান চালাচ্ছে মালবা। মালবা বিজয় করছেন প্রথম আকবর। তো প্রথম লেখো মালবা, মালবা বিজয়, মালবা বিজয়। মালবা বিজয় তিনি করছেন কবে? 1561 সালে মালবা বিজয় করেন। 1561 সালে। এবং মালবার শাসক তখন কে ছিল? মালবার শাসক ছিল বাজ বাহাদুর। তো বাজ বাহাদুরকে আকবর পরাজিত করে। বাজ বাহাদুর, বাজ বাহাদুরকে, বাজ বাহাদুরকে আকবর হারিয়ে দেন, পরাজিত করেন, করে মালবা বিজয় করেন। মালবা বিজয়ের পর 1564 সালে তিনি গোন্ডওয়ানা ক্ষেত্র বিজয় করেন। তো নেক্সট লেখো গোন্ডওয়ানা বিজয়। নেক্সট লেখো গোন্ডওয়ানা, গোন্ডওয়ানা বিজয়। গোন্ডওয়ানা বিজয় কবে করেন? 1564 খ্রিস্টাব্দে। এবং গোন্ডওয়ানা শাসক কে ছিল? গোন্ডওয়ানা শাসক ছিল বীর নারায়ণ। গোন্ডওয়ানার শাসক, শাসকের নাম কি? বীর নারায়ণ। বীর নারায়ণ, বীর নারায়ণ ছিল গোন্ডওয়ানা শাসক। তো বীর নারায়ণ তখন কিন্তু ছোট ছিল, এবং ছোট থাকার কারণে এই বীর নারায়ণের মা যুদ্ধে অংশগ্রহণ করে। বীর নারায়ণের মায়ের নাম কি? বীর নারায়ণের মা নাম হলো দুর্গাবতী, রানী দুর্গাবতী। রানী দুর্গাবতী, রানী দুর্গাবতী হলো বীর নারায়ণের মা। তো এই বীর নারায়ণের মা পার্টিসিপেট করে, বীর নারায়ণ যেহেতু ছোট ছিল। এবং এই রানী দুর্গাবতী আকবরের সাথে লড়াই করতে করতে পরাজিত হন এবং ইনি বীর গতি প্রাপ্ত হন। এরপর আকবর দেখলো যে যদি সমস্ত ভারতের ওপর, সমস্ত হিন্দুস্তানের ওপর সুকৌশলভাবে যদি শাসন কার্য চালাতে হয়, তাহলে এইদিকে পাঞ্জাব হরিয়ানার দিকে যে রাজপুতরা আছে, রাজস্থানে যে সমস্ত রাজপুতরা আছে, তাদের সাথে কি করতে হবে? ফ্রেন্ডশিপ করতে হবে, বন্ধুত্ব করতে হবে। তাহলে আকবরের এবার টার্গেট হলো কি? রাজপুতদের যে কোনো ভাবে পটিয়ে হোক বা হারিয়ে হোক বা যে কোনো কথা বলে হোক তাদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। তো দেখো আকবরের অধীনতা সবার প্রথমে স্বীকার করছে কোন রাজপুত শাসক? কোশ্চেন দিয়েছে বহুবার, মনে রাখবে। তাহলে আকবরের লিখে রাখো আকবরের, আকবরের অধীনতা স্বীকার করা, আকবরের অধীনতা স্বীকার করা, স্বীকার করা প্রথম রাজপুত শাসক, প্রথম রাজপুত শাসক, তার নাম হলো ভারমল। শাসকের নাম কি? তার নাম কি? তার নাম হলো ভারমল। ভারমল বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে কোন রাজপুত শাসক, সর্বপ্রথম কোন রাজপুত শাসক আকবরের অধীনতা স্বীকার করেছিল? তো ভারমল। ভারমল ছিল আমেরের শাসক। আমের, আমের, আমেরের শাসক ছিল কে? ভারমল। আমেরের শাসক, ভারমল ছিল আমেরের শাসক। এবং তিনি অধীনতা কবে স্বীকার করেছেন? তিনি অধীনতা স্বীকার করেন, অধীনতা স্বীকার করেন 1562 সালে। 1562 সালে আমেরের শাসক ভারমল আকবরের অধীনতা স্বীকার করেন। এবং অধীনতা স্বীকারের পর ভারমল দেখলো যে কিভাবে আকবরের কাছে একটু ভালো হওয়া যায়। তো আকবর মানে ভালো হওয়ার জন্য দেখবে, এর আগেও পড়িয়েছি রাজারা,
সাথে সাথে কি করে, নিজের যদি মেয়ে থাকে মেয়ের সাথে সেই শাসকের বিয়ে দিয়ে দেয়। তো এখানে ভারমলও তাই করলো। ভারমল তার মেয়ের সাথে আকবরের কি করলো, বিয়ের প্রস্তাব দিল। তো সবার প্রথমে তাহলে সর্বপ্রথম মুঘল শাসক, এমন একটা মুঘল শাসক তাহলে পাবো যে রাজপুতদের সাথে কি করছে, বৈবাহিক সম্পর্ক স্থাপন করছে। এখানে লেখো মুঘলদের সাথে সর্বপ্রথম, মুঘলদের সাথে, মুঘলদের মুঘলদের সাথে সর্বপ্রথম সর্বপ্রথম বৈবাহিক সম্পর্ক স্থাপন করা শাসক, বৈবাহিক সম্পর্ক স্থাপন করা শাসক, বৈবাহিক সম্পর্ক স্থাপন করা শাসক। নাম কি তার? নাম হলো, শাসকের নাম কি? নাম হলো ভারমল। নাম কি? ভারমল। ভারমল। ভারমলের মেয়ে কে ছিল? ভারমলের মেয়ে, দেখো এখানে লিখছি, ভারমলের মেয়ে পুত্রী কে ছিল? তার নাম ছিল যোধাবাই। ভারমলের মেয়ের নাম কি? ভারমলের মেয়ের নাম হলো যোধাবাই। যোধাবাই। আচ্ছা, এই যোধাবাই নামটা একটু খেয়াল রাখবে, এর পরবর্তীতে আরো আর একবার যোধাবাই নামটা আসবে। তো সেখানে তখন আমরা বলবো যে এই দুটো যোধাবাইয়ের মধ্যে পার্থক্য কোথায়। তো এর অরিজিনাল নাম কি ছিল? অরিজিনাল নাম ছিল যোধাবাই। এবং এনার সাথে বিবাহ হয় কার? এনার সাথে আকবরের বিবাহ হয়। যোধাবাইয়ের সাথে বিবাহ হয় কার? আকবরের বিবাহ হয়। এনার সাথে, এনার সাথে আকবরের বিয়ে হয়, আকবরের বিবাহ হয়। এরপর শুধুমাত্র ভারমল তার মেয়ের সাথে বিবাহ দেয়নি, এর ছাড়াও ভারমলের যে নাতি ছিল, ভারমলের নাতি কে ছিল? ভারমলের নাতি ছিল মান সিং। ভারমলের নাতি, ভারমলের নাতি, নাতিকে, নাতি হলো মান সিং। ভারমলের নাতি মান সিংহ, মান সিংহ। এই মান সিংহকে কি করছে? মান সিংহকে আকবরের দরবারে পাঠানো হচ্ছে। মান সিংহকে আকবরের দরবারে, আকবরের সেবায় পাঠাচ্ছেন। এনাকে আকবরের সেবায়, আকবরের সেবায় পাঠান। কে পাঠাচ্ছেন? ভারমল। আকবরের সেবায় পাঠান। ভারমল তার নাতিকে, নাতি মানসিংকে আকবরের সেবায় পাঠাচ্ছে এবং তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিচ্ছে। কাকে? আকবরের সাথে বিবাহ দিয়ে দিচ্ছে। এবং আকবর এই মানসিংকে একটা উপাধি দেন। কি উপাধি দেন? ফারজান্দ উপাধি দেন। উপাধি দেন কি? উপাধি দেন ফারজান্দ। ফারজান্দ উপাধি দেন। এবং এই ফারজান্দের অর্থ কি? ফারজান্দের অর্থ হলো দত্তক পুত্র। ফারজান্দের অর্থ কি? অর্থ হলো দত্তক পুত্র, দত্তক ছেলে বা দত্তক পুত্র হলো ফারজান্দের অর্থ। এবার দেখো এই তুমি দেখবে যে কোনো একটা যদি খারাপ কাজ করে থাকো, তুমি চাইবে এই মেন্টালিটি গুলো আসে কখন? দেখবে স্কুল লেভেল টেবিলে যখন তোমরা ছিলে তখন তোমাদের এই মেন্টালিটি আসতো যে তুমি সাপোজ কোনো একটা বাজে কাজ করেছো কোনো ক্লাসের মধ্যে, এবং তুমি তোমার মার যাতে তোমার মানে কোনো টিচার যাতে মানে টিচারের কাছে কমপ্লেন যাবে, এবার টিচার যাতে তোমাকে কম মারে সেই কারণে তুমি চাইতে যে আরো যদি দু তিনটে বন্ধুকে আমি জড়িয়ে নিতে পারি, তাহলে যে মারটা তোমার একার পড়তো সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তিনজনের মধ্যে। তো দেখো ভারমাল এখানে সেম কাজ করছে। ভারমাল কি দেখছে? কি ভারমাল দেখছে যে তিনি প্রথম এবং মানে এতদিনে একমাত্র তিনি রাজপুত শাসক যিনি মুঘলদের অধীনতা স্বীকার করেছেন। তো ভারমাল দেখছে যে মুঘলদের অধীনতা স্বীকার করার পর দেখলো যে বাকি রাজপুতরা মুঘলদের কিন্তু অধীনতা স্বীকার এখনো পর্যন্ত করেনি। তাহলে রাজপুতদের মধ্যে তার অপমান হবে যে তুই একমাত্র, তুই এত আছে এত এত ঘাবড়ে গেছিস, বা তুই এত ভীতু,
তুই মুঘলদের অধীনতা স্বীকার করে নিলি, আমরা তো অধীনতা স্বীকার করলাম না। তো এই সমস্ত ব্যাপার ভেবে সে ভাবলো যে রাজপুতদের মধ্যে তার অপমান হবে, তাই ভারমাল এবার উস্কানি দিচ্ছে কাকে? উস্কানি দিচ্ছে আকবরকে। আকবরকে উস্কানি দিচ্ছে এবং আকবরকে বলছে অন্যান্য রাজপুতরা যাতে মুঘলদের অধীনস্থ হয় তার একটা ব্যবস্থা করুন। তো আকবরও বলছে ঠিক আছে, ব্যবস্থা করব। কি ব্যবস্থা করা যায়? তো ভারমাল বলছে আপনি নাগর দরবার করুন। তো নেক্সট এখানে হেডিং করো আকবরের নাগর দরবার। নেক্সট হেডিং করো আকবরের আকবরের নাগর দরবার। আকবরের নাগর দরবার। এই দরবারে কি বলা হচ্ছে? এই দরবারে বলা হচ্ছে যে যারা যারা তার সাম্রাজ্য বাঁচাতে চাও আকবরের অধীনস্থ হও, মুঘলদের অধীনস্থ হও। তো দেখো এখানে কোন কোন রাজপুত শাসক আকবরের অধীনস্থ হচ্ছে। তো আকবরের এই দরবারে অধীনস্থ হন কে কে? টোটাল 5 জনের নাম বলবো। তো 5 জনের নাম কিন্তু মনে রাখতে হবে। তো এই দরবারে অধীনস্থ হন এই দরবারে অধীনস্থ হন কে কে অধীনস্থ হচ্ছেন? প্রথম লেখো বিকানেরের শাসক। প্রথম লেখো বিকানেরের বিকানেরের যে ভুজিয়া তোমরা খাও বা লাড্ডু যেটা খাও, সেই বিকানের, রাজস্থানের বিকানেরের বিকানেরের শাসক। বিকানেরের শাসক। সেকেন্ডলি লেখো জয়সালমীরের শাসক। জয়সালমীরের শাসক। থার্ডলি লেখো যোধপুরের শাসক। যোধপুরের শাসক। 4 নম্বর লেখো রানথাম্বর। রানথাম্বর ন্যাশনাল পার্ক আশা করি পড়েছো, কোথায় অবস্থিত? রাজস্থানে। রানথাম্বরের শাসক। এবং লেখো মেড়তার শাসক। মেড়তার শাসক। তো বিকানেরের শাসক কে? বিকানেরের শাসক হলেন কল্যাণমল। রাজা কল্যাণমল। রাজা কল্যাণমল আকবরের অধীনতা স্বীকার করলেন কোথায় এসে? এই নাগর দরবারে এসে। নাগর দরবারে। জয়সালমীরের শাসক কে ছিলেন? জয়সালমীরের শাসক ছিলেন হররায়। হররায় ছিলেন জয়সালমীরের শাসক। যোধপুরের শাসক ছিলেন মোটা রাজা উদয় সিং। নামই ছিল মোটা রাজা, মানে তার দেখে, তার পার্সোনালিটি দেখে আমি মোটা বলছি না, তার নামই ছিল মোটা রাজা উদয় সিং। নাম মোটা রাজা উদয় সিং। এই মোটা রাজা উদয় সিং এর ব্যাপারে একটুখানি ডিটেলসে ডিসকাস করব, তার আগে এই নামগুলো বলে নিই। মোটা রাজা উদয় সিং। রানথাম্বরের শাসক কে ছিল? রানথাম্বরের শাসক ছিল সুরজন হাডা। রানথাম্বরের শাসক ছিলেন সুরজন হাডা। এবং এদিকে মেড়তার শাসক ছিলেন জায়মাল মেড়তিয়া। জায়মাল মেড়তিয়া। জায়মাল মেড়তিয়া। তাহলে বিকানেরের শাসক কে ছিল? কল্যাণমল। জয়সালমীরের শাসক ছিল হর রায়। যোধপুরের শাসক ছিল মোটা রাজা উদয় সিং। রণথম্বরের সুরজন হাডা। এবং এদিকে মেড়তার শাসক ছিল কে? মেড়তার শাসক ছিল জায়মাল মেড়তিয়া। এবার দেখো এই যে এই নামগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়। এখানে দেখো এই মোটা রাজা, আচ্ছা এখানে মোট হয়ে গেছে, মোটা রাজা উদয় সিং। এই মোটা রাজা উদয় সিং এর ব্যাপারে একটুখানি আমরা ফ্ল্যাশব্যাকে চলে আসি, এর ব্যাপারে একটু ডিটেলসে ডিসকাস করব। মোটা রাজা উদয় সিং কোথাকার শাসক ছিলেন? যোধপুরের শাসক ছিলেন। কোথাকার? যোধপুর। তাহলে যোধপুরের শাসক মোটা রাজা উদয় সিং এর আগে ছিল কে? মালদেব। যোধপুরের শাসক। আচ্ছা এটা নেক্সট পেজেই লিখছি। যোধপুরের শাসক।
যোধপুরের শাসক। কে ছিল যোধপুরের শাসক? যোধপুরের শাসক ছিল মালদেব। যোধপুরের শাসক ছিল কে? মালদেব। মোটা রাজা উদয় সিং এর আগে মালদেব ছিল কি? মালদেব ছিল যোধপুরের শাসক। এবার দেখো এই মালদেবের নাম তোমরা এর আগে পড়ে এসছো। কোথায় পড়ে এসছো মালদেবের নাম? গিরি সুমেলের যুদ্ধ। কি পড়িয়েছিলাম? গিরি সুমেলের যুদ্ধ। গিরি সুমেলের যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? মালদেব এবং হচ্ছে ওদিকে শের শাহ সুরি। গিরি সুমেলের যুদ্ধ সম্ভবত আমার যতটা খেয়াল আসছে পড়ানো হয়নি, তো এখান থেকে একটুখানি নোট করে নেবে। গিরি সুমেলের যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? এদিকে মালদেব আর ওদিকে দেখো শের শাহ সুরি। তাহলে হঠাৎ করে শের শাহ সুরির সঙ্গে ওদিকে রাজপুতদের কেন যুদ্ধ হচ্ছে? শের শাহ সুরি কারণ কি? শের শাহ সুরি ছিল বিহারের শাসক, এদিকে মালদেব ছিল ওইদিকে রাজপুত শাসক। তো মালদেবের সাথে মানে যোধপুরের শাসক, তো এর সঙ্গে এদিকে বিহারের মানে রাজস্থানের সাথে বিহারের কেন যুদ্ধ হচ্ছে? এর কারণ হলো তোমাদেরকে পড়িয়েছিলাম যখন ওই হুমায়ুন পালিয়েছিল, হুমায়ুনকে হারিয়েছিল কে? এই শেরশাহ সুরি কিন্তু হারিয়েছিল কাকে? হুমায়ুনকে হারিয়েছিল। তো হুমায়ুন যখন এই শেরশাহ সুরির ভয়ে সে পালাচ্ছে, শেরশাহ সুরির সঙ্গে দুটো যুদ্ধ হয়েছিল। কি কি পড়িয়েছিলাম? দুটো যুদ্ধ, চৌসার যুদ্ধ এবং কনৌজ অর্থাৎ বিলগ্রামের যুদ্ধ। তো এই যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুন যখন পালাচ্ছিল, তো হুমায়ুন সবার প্রথমে শরণাপন্ন হয়েছিল কার? শরণাপন্ন হয়েছিল এই মালদেবের শরণাপন্ন হয়েছিল। সেই কারণে শেরশাহ সুরির সব থেকে বড় শত্রু কে ছিল? সব থেকে বড় শত্রু ছিল বড় শত্রু ছিল এই মালদেব। কারণ সাপোজ ধরো যে তোমার কোনো একটা শত্রু আছে, সেই শত্রু কারো একটা বাড়িতে যেয়ে সে তার আশ্রয় নিচ্ছে, তার মানে সেই বাড়ির লোকও কিন্তু তোমার কি হবে? তোমার মনে হবে যে সেই বাড়ির লোকও কিন্তু তোমার শত্রু। তো হুমায়ুন যেহেতু হুমায়ুনকে আশ্রয় দিয়েছিল মালদেব, তো সব থেকে বড় শত্রু হয়ে গেছিল এবং শেরশাহ সুরি কি করে? গিরি সুমালের যুদ্ধে এই মালদেবকে পরাজিত করে। মালদেবকে কিভাবে পরাজিত করছে এখানে দেখো। মালদেবের সেনাপতি ছিল দুটো। মালদেবের দুটো সেনাপতি, মালদেবের সেনাপতি মালদেবের সেনাপতি সেনাপতি কে কে ছিল মালদেবের? দুটো সেনাপতি, একটা হলো জেতা জেতা আরেকটা হলো কি? কুপা। জেতা এবং কুপা নামক দুটো সেনাপতি ছিল। শেরশাহ কি করছে? শেরশাহ এখানে ধোঁকা দিচ্ছে। শেরশাহ যুদ্ধে জয়লাভ করার জন্য মালদেবকে বলছে যে তোমার সেনাপতি আমার কাছে বিক্রি হয়ে গেছে, আমি ওদেরকে 1 লাখ করে টাকা দিয়েছি, ওরা এখন আমার দলে। এর ফলে এটা শুনে মালদেব তখন দেখলো যে তার সেনাপতি শেরশাহ সুরির আন্ডারে চলে গেছে, তাহলে আমি এখন কি করব যুদ্ধে গিয়ে? তাহলে মালদেব তখন যুদ্ধে অংশগ্রহণ করেনি, এবং অংশগ্রহণ না করায় এদিকে কিন্তু সেনাপতিরা কিন্তু জানে না যে এইদিকে এই সমস্ত কাণ্ড চলছে, যে শেরশাহ সুরি মালদেবকে বলেছে যে তোমার সেনাপতি আমাদের কাছে বিক্রি হয়ে গেছে। মালদেব এত বড় গবেট ছিল, সে তার সেনাপতিদের কাছ থেকে কনফার্ম পর্যন্ত সে করেনি যে সত্যি তারা শেরশাহ সুরির কাছে বিক্রি হয়ে গেছে কিনা। অথচ এদিকে জেতা এবং কুপা এই দুটো সেনাপতি কিন্তু শেরশাহ সুরির এগেনস্টে লড়াই করছে, এবং লড়াই করতে করতে এরা বীর গতি প্রাপ্ত হয়, অর্থাৎ এরা পরাজিত হয় ওদিকে শেরশাহ সুরি এই যুদ্ধে জয়ী হন। শেরশাহ সুরি কি হচ্ছে? এই যুদ্ধে জয় লাভ করছে, এবং এই যুদ্ধের পর শেরশাহ সুরি একটা কথা বলছেন, একটা ডায়লগ তিনি বলছেন। কি বলছেন? বলছেন আমি এক মুঠো বাজরার জন্য হিন্দুস্তানের বাদশাহ পদটা হারিয়ে ফেলতাম। শেরশাহ সুরি কি বলছেন? আমি এক মুঠো বাজরার জন্য এক মুঠো এক মুঠো বাজরার জন্য হিন্দুস্তানের বাদশাহ পদ হিন্দুস্তানের
বাদশাহ পদ হারিয়ে ফেলতাম। হিন্দুস্তানের বাদশাহ পদটা আমি হারিয়ে ফেলতাম। এবার দেখো, এই যে মালদেবের ব্যাপারে ডিটেলসে জেনে গেলে, এবার মালদেবের দুটো ছেলে ছিল। মালদেব এখানে লিখছি, মালদেবের দুটো ছেলে ছিল। মালদেবের দুটো ছেলে, কে কে দুটো ছেলে? একটা হলো মোটা রাজা উদয় সিং, মোটা রাজা উদয় সিং, এবং আরেকটা ছেলে ছিল কে? চন্দ্রসেন। আরেকটা ছেলে ছিল চন্দ্রসেন, এবং মোটা রাজা উদয় সিং ছিল বড় ছেলে। তাহলে হিসাবে মালদেবের পর পরবর্তী শাসক হওয়ার কথা কার? উদয় সিং এর শাসক হওয়ার কথা, কিন্তু মালদেব দায়িত্ব দিয়ে যাচ্ছেন কার? চন্দ্রসেনের ওপর। তো চন্দ্রসেনকে তিনি শাসক বানিয়ে যাচ্ছেন। এবার বড় ছেলের পরিবর্তে ছোট ছেলেকে যদি বাবা শাসক বানিয়ে যায়, তাহলে অবভিয়াসলি তোমার রাগ হবে। তোমার বাড়িতে তোমার যদি দুটো ভাই থাকে এবং বড় ভাইয়ের পরিবর্তে ছোট ভাইকে যদি একটা বাইক কিনে দেয়, তাহলে বড় ভাইয়ের অবভিয়াসলি রাগ হবে। তো বড় ভাই অর্থাৎ মোটা রাজা উদয় সিং রাগ করে কি করছে? রাগ করে এই নাগর দরবারে অংশগ্রহণ করছে এবং আকবরের অধীনতা স্বীকার করে নিচ্ছে। তাহলে উদয় সিং এর আকবরের অধীনতা স্বীকার করার কারণ আশা করি বুঝতে পেরেছো। এবার আকবরের অধীনতা স্বীকার করার পর উদয় সিং কি করছে? যাতে করে আরো আকবরের কাছে আসতে পারে। তাহলে আগেকার রাজা কি করতো? মানে যদি পরাজিত হয়ে যায় বা কোনো একটা রাজার সাথে যদি মানে রাজার সাথে যুদ্ধ করে পেরে উঠবে না, কিন্তু সেই রাজার কাছে যদি আসতে চায়, তো সব থেকে বেস্ট পদ্ধতি কি ছিল? তার নিজের মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দাও। তো এখানেও দেখো মোটা রাজা উদয় সিং কি করছে? নিজের মেয়ে, তার নাম কি? জগৎ গুসাই। তো লেখো এখান থেকে মোটা রাজা উদয় সিং এরপর 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 মোটা রাজা উদয় সিং তার মেয়ে তার মেয়ে তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম হলো জগৎ গুসাই। তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম হলো জগৎ জগৎ গুসাই। আসল নাম জগৎ গুসাই। কিন্তু তিনি মোটা রাজা কোথাকার বাসিন্দা ছিলেন? মানে কোথাকার শাসক ছিলেন? যোধপুরের। কোথাকার শাসক মোটা রাজা ছিলেন? যোধপুরের শাসক। এক্ষুনি বললাম যোধপুরের যোধপুরের শাসক। তাহলে যোধপুরের শাসকের মেয়ের নাম কি? শাসকের মেয়ের নাম জগৎ গুসাই। তার মানে জগৎ গুসাই কি বলবে? আমি যোধপুরের মেয়ে, সেই কারণে এর নাম হচ্ছে কি? যোধাবাই। যোধাবাই, যোধপুর থেকে যোধা আর এদিকে বাই, যোধাবাই। এবার আগের যোধাবাই এবং এই যোধাবাইয়ের সঙ্গে গোলাবে না। আগের যোধাবাই যে আকবরের মেয়ে, আকবরের ওয়াইফ ছিল। এই দেখো এখানে যোধাবাই লিখেছি কোথায়? আকবরের যে ওয়াইফ ছিল, যে ছিল ভারমালের মেয়ে, সে ছিল কিন্তু তার অরিজিনাল নামই কিন্তু যোধাবাই ছিল, মানে তার নাম কিন্তু কোথা থেকেও কালেক্ট করা হয়নি। তো এই যোধাবাইকে আকবরের বউ অর্থাৎ আকবরের ওয়াইফ। আর এদিকে মোটা রাজা উদয় সিং এর মেয়ে, তার নাম কি? জগৎ গুসাই, এবং তার যে যোধাবাই নামটা পড়েছে কোথা থেকে পড়েছে? ওই রাজস্থানের যোধপুর থেকে তার নাম হয়েছে। যোধপুরের মেয়ে, সেখান থেকে তার নাম হয়েছে কি? যোধাবাই। এর সাথে কার বিবাহ দিচ্ছে? এই জগৎ গুসাইয়ের সাথে বিবাহ হয় আকবরের ছেলে। বিবাহ হয় কার? আকবরের ছেলে। আকবরের ছেলের সাথে, আকবরের ছেলে। তো আকবরের ছেলের নাম কি? আকবরের ছেলের নাম হলো সেলিম। আকবরের ছেলের নাম কি? আকবরের ছেলের নাম হলো সেলিম। সেলিম হলো আকবরের ছেলে। এই সেলিম নামে তোমরা পরিচিত, মানে যে নামে তোমরা পরিচিত সেটা কি? সেটা হলো কি? সেটা হলো জাহাঙ্গীর। তো কোশ্চেন দেয় যে জাহাঙ্গীরের অরিজিনাল নাম কি? তো জাহাঙ্গীরের আসল নাম হলো সেলিম। জাহাঙ্গীরের আসল নাম কি? সেলিম। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে জাহাঙ্গীরের আসল নাম কি? জাহাঙ্গীরের আসল নাম হলো সেলিম। তাহলে সেলিমের সাথে বিয়ে হচ্ছে কার? জগৎ গুসাই অর্থাৎ যোধাবাইয়ের
বিয়ে হচ্ছে। এবার আকবরের এই যে সৈন্য অভিযানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে সৈন্য অভিযান সেটা হলো কি গুজরাট অভিযান। গুজরাট অভিযান, তো নেক্সট হেডিং করো আকবরের গুজরাট অভিযান। আকবরের আকবরের গুজরাট অভিযান। আকবরের বিরুদ্ধে গুজরাটে কিন্তু দুবার বিদ্রোহ হয়েছিল। তো দুবার বিদ্রোহই আকবর কি করে, আকবর কিন্তু কঠোর হাতে দমন করে, দুবারই কিন্তু আকবর কঠোর হাতে দমন করে। তো প্রথমবার কে বিদ্রোহ করেছিল, দ্বিতীয়বার কে বিদ্রোহ করেছিল, নাম কিন্তু এক্সামে আসে। তো এখানে দেখো আকবরের বিরুদ্ধে কতবার বিদ্রোহ হচ্ছে, আকবরের বিরুদ্ধে দুবার বিদ্রোহ হচ্ছে। আকবরের বিরুদ্ধে আকবরের বিরুদ্ধে দুবার বিদ্রোহ হয়, দুবার বিদ্রোহ হয়। কোথায়? গুজরাটে বিদ্রোহ হয়। তো প্রথমবার প্রথমবার বিরোধ করে কে? প্রথমবার প্রথমবার বিরোধ করছে দেখো মুজফ্ফর খাঁ তৃতীয়। প্রথমবার বিদ্রোহ করছে মুজফ্ফর মুজফ্ফর খাঁ মুজফ্ফর খাঁ তৃতীয়। মুজফ্ফর খাঁ তৃতীয় কত সালে বিদ্রোহ করছে? প্রথম বিদ্রোহ কত সালে হচ্ছে? 1572 সালে। 1572 সালে প্রথমবার বিদ্রোহ করছে। এবং কে বিদ্রোহ করছে? মুজফ্ফর খাঁ তৃতীয়। এবং আকবর গিয়ে এই মুজফ্ফর খাঁ তৃতীয়ার চুলকানি মিটিয়ে দিচ্ছে এবং এনাকে শান্ত করে দিচ্ছে। তাহলে আকবর এই বিদ্রোহ দমন করে। আকবর কি করছে? আকবর গিয়ে এই বিদ্রোহকে দমন করে, এই বিদ্রোহকে দমন করে। এবং এই বিদ্রোহকে দমন করতে পারেনি, ঠিক তার পরের বছর আবার বিদ্রোহ করছে গুজরাটে। এর ঠিক পরের বছর দ্বিতীয়বার বিদ্রোহ হচ্ছে। দ্বিতীয়বার দ্বিতীয়বার কবে? এর ঠিক পরের বছর অর্থাৎ 1573 খ্রিস্টাব্দে। 1573 খ্রিস্টাব্দে আবার দ্বিতীয়বার বিদ্রোহ করছে। কে বিদ্রোহ করছে? তো এবার দেখো বিদ্রোহ করছে মোহাম্মদ হুসেন মির্জা। মোহাম্মদ মোহাম্মদ হুসেন মোহাম্মদ হুসেন মির্জা। এবার আকবর বলছে যে এই তো কিছুদিন আগে ওদের সাথে যুদ্ধ করে আসলাম, ওদেরকে বুঝিয়ে আসলাম, আবার এত চুলকানি কেন হচ্ছে? দাঁড়া, তবে তোর এত চুলকানি, দাঁড়া আমি যাচ্ছি। এই বলে আকবর দিল্লি থেকে মাত্র 8 দিনে গুজরাটে পৌঁছে গেছে। এবার তোমাদের হয়তো এখন মনে হতে পারে যে মাত্র মাত্র কেন বলছে, দিল্লি থেকে গুজরাট তো একদিনেই চলে যাওয়া যায়, একদিন কেন কয়েক ঘন্টায় চলে যাওয়া যায়। তো তখনকার দিনে প্লেনও ছিল না, হেলিকপ্টারও ছিল না, বা এত সড়ক পরিবহন ব্যবস্থায় ওই এত ন্যাশনাল হাইওয়ে ফাইওয়ে ছিল না যে 4 চাকা করে বসলো আর বেরিয়ে গেল। তো তখনকার দিনে আকবরের টাইম পিরিয়ডে এখানে 8 দিনে পৌঁছানো ছিল কিন্তু সব থেকে দ্রুতগামী অভিযান। তো আকবর কি করছে? আকবর আকবর আগ্রা থেকে, কারণ আকবরাতে তার শাসন কার্য চালাচ্ছে, মানে তার রাজধানী, সেই আগ্রা থেকে এই বিদ্রোহকে দমন করার জন্য গুজরাটে পৌঁছে যান। আগ্রা থেকে গুজরাটে পৌঁছান মাত্র 8 দিনে। গুজরাটে পৌঁছান মাত্র 8 দিনে। মাত্র 8 দিনে পৌঁছান। তাই একে আকবরের দ্রুতগামী অভিযান বলেছেন। কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। এই 8 দিনে পৌঁছেছেন, তাই একে কি বলছে? ভিনসেন্ট স্মিথ। ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ কি বলছে? একে আকবরের দ্রুতগামী অভিযান বলছেন। একে আকবরের দ্রুতগামী অভিযান।
মিনিট, দ্রুতগামী অভিযান বলেন, তাহলে আকবরের দ্রুতগামী অভিযান করেছিল কোথায়? গুজরাটের এগেনস্টে। দ্বিতীয়বার বিরোধ হয়েছিল, মোহাম্মদ হুসেন মির্জা বিদ্রোহ করছিল এবং আকবর মাত্র 8 দিনে আগ্রা থেকে দিল্লিতে পৌঁছে যান। এবং এই গুজরাট জয় করার পর এবং গুজরাটে পৌঁছে গিয়ে মোহাম্মদ হুসেনকেও পরাজিত করে এবং গুজরাট জয় করে। এবং এই গুজরাট জয় করে আকবর গুজরাট জয়ের আনন্দে কি করছে? গুজরাট জয়ের আনন্দে আকবর ফতেপুর সিকরিতে একটা জিনিস বানাচ্ছে, ফতেপুর সিকরি, ফতেপুর সিকরি। ফতেপুর সিকরি, ফতেপুর সিকরিতে কি বানাচ্ছে? বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিকরিতে কি বানাচ্ছে? বুলন্দ দরওয়াজা, একটা বুলন্দ দরওয়াজা বানাচ্ছে। কোথায় বানাচ্ছে? ফতেপুর সিকরিতে। কোশ্চেন দেয় বুলন্দ দরওয়াজা কে বানিয়েছেন? তো অ্যান্সার হবে আকবর। কোশ্চেন দেয় এই বুলন্দ দরওয়াজা আকবর কেন বানিয়েছিলেন? তো মনে রাখবে গুজরাট অভিযানে জয়লাভ করার পর, গুজরাট জয়লাভ করার পর আকবর বুলন্দ দরওয়াজা বানিয়েছিলেন। গুজরাট জয়লাভ করার পর, গুজরাট জয়লাভ করার পর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে কোশ্চেনটা, যে বুলন্দ দরওয়াজা আকবর বলে দেবে যে ফতেপুর সিকরিতে বুলন্দ দরওয়াজা আকবর বানিয়েছিলেন কি জয়লাভ করার পর? তো অ্যান্সার হবে গুজরাট জয়লাভ করার পর আকবর বুলন্দ দরওয়াজা বানিয়েছিলেন। এবার গুজরাটের পাশে কি? গুজরাটের পাশে আরব সাগর। তো গুজরাট যখন জয়লাভ করতে আসেন আকবর সর্বপ্রথম তখন তিনি সমুদ্রের দর্শন করছেন। এর আগে আকবর কোনোদিন সমুদ্র দেখেননি। তো আকবর সর্বপ্রথম সমুদ্র দেখছেন কোথায় এসে? সর্বপ্রথম সমুদ্র দেখেন এই গুজরাটে এসে। আকবর কি করছে? আকবর সর্বপ্রথম সমুদ্র দেখেন এখানে এসে, সমুদ্র দেখেন কোথায়? এই গুজরাট অভিযানের পর। এরপর আকবর চেয়েছিল যে যেমন অন্যান্য রাজপুত শাসকরা বলতে এই যে একটু আগে বললাম যে উদয় সিং, যোধপুরের জয়সালমেরের হররায়, বিকানিরের কল্যাণমল, রণথাম্বরের সুরজন হাডা, তো এই সমস্ত রাজপুত শাসকরা যেমন তার অধীনতা স্বীকার করেছে, তেমনি আরেকজন প্রতাপী রাজপুত শাসক আছে যার নাম হলো মহারানা প্রতাপ। মহারানা প্রতাপও তার অধীনতা স্বীকার করুক। তাই মহারানা প্রতাপকে বোঝানোর জন্য আকবর কিছু দূত তার দরবারে পাঠাচ্ছে। তো কাকে কাকে পাঠাচ্ছে দেখো, আকবর সবার প্রথমে পাঠাচ্ছে আসাফ খাঁকে। কাকে? আসাফ খাঁ। বলছে আসাফ খাঁ তুমি যাও, যেন তেন প্রকারে মহারানা প্রতাপকে বোঝাও, বুঝিয়ে তাকে আমার অধীনতা স্বীকার করতে বলো। আসাফ খাঁ গেল, আর ওদিকে আসাফ খাঁ গেল কার কাছে? মহারানা প্রতাপের কাছে, গিয়ে অসফল হলো, ফিরে চলে আসলো। এবার দ্বিতীয়বার আকবর পাঠাচ্ছে কাকে? পাঠাচ্ছে মান সিং। মান সিংকে পাঠাচ্ছে। মান সিংও গেল, মান সিংয়ে গিয়ে সে অসফলতা নিয়ে ফিরে চলে আসলো, অর্থাৎ মহারানা প্রতাপকে বোঝাতে অসমর্থ হলো। এবার মান সিং এর বাবা বলছে ছেলের দ্বারা হয়নি, আমি ওর বাপ, আমি যাব। তখন মান সিং এর বাবা যাচ্ছে এবার বোঝাতে। মান সিং এর বাবা যত হম্বিতম্বি করে এখান থেকে গেল, গিয়ে ওদিক থেকে আবার রাজপুত শাসক মহারানা প্রতাপকে বোঝাতে অসমর্থ হলো, আবার ওখান থেকে আবার খালি লোটা নিয়ে ফিরে চলে আসলো। তো মান সিং এর বাবাকে, মান সিং এর বাবা নাম হলো ভগবান দাস। তো ভগবান দাসও কি হলো? বিফল হলো। তো এরা তিনজনই মহারানা প্রতাপকে বা রানা প্রতাপকে বোঝাতে অসফল হলো।
এবার দেখো আকবর কি করছে, আকবর তিনজনকে পাঠিয়েছে। সাপোজ ধরো তুমি যদি কাউকে বোঝানোর জন্য এরকম তিনজনকে পাঠাও, পরপর যদি তিনজনকে পাঠাও, তারপরেও যদি সে বুঝতে না চায় বা তোমার হাতে তুমি যেটা চাইছো সেটা যদি তুমি না পাও, তখন দেখবে একটু তুমি হঠকারিতা করে ফেলো। হঠকারিতা করে এখানে 4 নম্বর ব্যক্তি পাঠাচ্ছে কাকে, টোডারমালকে পাঠাচ্ছে। টোডারমাল একটু বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিল, তো টোডারমালকে বলছে টোডারমাল এবার তুমি যাও। আকবর কি বলছে, টোডারমাল এবার তুমি যাও এবং গিয়ে তুমি প্রথমে বোঝাবে, যদি বুঝতে চায় ভালো, না বুঝতে চাইলে তুমি বলবে, টোডারমালের দ্বারা আকবর বলে দিচ্ছে, তুমি বলবে যে মহারানা প্রতাপ আকবরের যদি একবার অধীনতা স্বীকার করে, আকবর তার সাম্রাজ্যের অর্ধেক হিন্দুস্তান মহারানা প্রতাপকে দিয়ে দেবে। কিন্তু মহারানা প্রতাপের এখানে এসে, আগ্রাতে এসে একবার আকবরের অধীনতা স্বীকার করতে হবে, এই কন্ডিশন বলে পাঠালো। তো টোডারমল সেই মতো গেল, গিয়ে সেখানে প্রথমে বোঝানোর চেষ্টা করলো। তো রানা প্রতাপ বললো, আগেও তো তোমার আগে তিনজন এসছে, কে কে, আসাফ খা, মানসিং এর বাবা ভগবান দাস, তাদেরকেও আমি যা বলেছি এখনো আমি তাই বলছি যে আমি আকবরের অধীনতা স্বীকার করব না। তখন টোডারমালকে যেটা বলে পাঠিয়েছিল আকবর, সেটা টোডারমাল এবার মহারানা প্রতাপকে বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আকবর আমার দ্বারা আপনাকে একটা সন্দেশ পাঠিয়েছে। কি সন্দেশ? সন্দেশ হলো যে আপনি যদি একবার অধীনতা স্বীকার করেন, তাহলে এই টোটাল হিন্দুস্তানের অর্ধেকটা আপনাকে দিয়ে দেবে বলেছে সম্রাট আকবর, তবে আপনাকে ওখানে গিয়ে একবার অধীনতা স্বীকার করতে হবে। এটা শুনে মহারানা প্রতাপ কিন্তু খুব চতুর ব্যক্তি ছিলেন, রানা প্রতাপ খুব চতুর ব্যক্তি ছিলেন। তো রানা প্রতাপ বলছেন এর পাল্টা উত্তরে, আমি তো অধীনতা স্বীকার করবই না, উল্টে আকবরকে গিয়ে বলবে, টোডারমালকে বলে পাঠাচ্ছে এবার রানা প্রতাপ, উল্টে আকবরকে গিয়ে বলবে, আকবর যদি আমার অধীনতা স্বীকার করে তাহলে টোটাল পুরো মেবার সাম্রাজ্য, কারণ রানা প্রতাপ কোথাকার শাসক ছিলেন, মেবারের শাসক ছিলেন, তাহলে টোটাল মেবার সাম্রাজ্য আমি আকবরকে দিয়ে দেব, তবে কি আকবরকে আমার এখানে এসে অধীনতা স্বীকার করতে হবে। এবার এটা শুনে টোডারমাল আসলো এবং আকবরকে বলল, আকবর সেটা শুনে আকবাবুলা অর্থাৎ অপমানিত হলো। অপমানিত হয়ে এবার কি করবে, মহারানা প্রতাপের একটা মূর্তি বানালো। মহারানা প্রতাপের কি করলো, এরকম একটা মূর্তি বানালো একদম ওর মতো দেখতে, বানিয়ে তাকে অপমানিত করার জন্য, মানে মহারানা প্রতাপকে অপমানিত করার জন্য এর মূর্তি বানিয়ে, এর পোস্টার বানিয়ে তাদের যে বাথরুম ছিল, টয়লেট ছিল, সেই টয়লেটের দেয়ালে সেই ছবিগুলো মেরে দিল এবং মূর্তিকে রেখে দিল। এবার এই যে সে তার টয়লেটে ছবিগুলো মারলো, আকবরের টয়লেটে, তো এই নিউজ শুনবে না এদিকে ধীরে ধীরে চলে গেল মহারানা প্রতাপের কানে। মহারানা প্রতাপ তখন বুদ্ধিমত্তার সাথে বলছে, মানে ফার্স্টেই বলেছি সে যেমন যুদ্ধে পারদর্শী ছিল, তেমন কিন্তু তাদের বুদ্ধিও ছিল। তো বুদ্ধিমত্তার সাথে, চালাকির সাথে মহারানা প্রতাপ এবার বলছে আকবরকে যে সকাল সকাল শৌচ কার্য মানে ওই ল্যাট্রিন বা বাথরুম করার জন্য আমার সাহায্য নিতে হচ্ছে, আমার হেল্প নিতে হচ্ছে। আমি যদি ওখানে ওই দেয়ালে আমার ছবি যদি না লাগানো থাকতো, তাহলে সকাল সকাল আকবর পায়খানা করতে পারতো না, বাথরুম করতে পারতো না, ল্যাট্রিন করতে পারতো না। তাহলে আকবর কেমন ধরনের শাসক, একটা শাসক হয়ে অন্য আর একটা শাসকের ছবি তার দেয়ালে লাগাতে হচ্ছে সকালবেলা বাথরুম করার জন্য। এটা শুনে আকবর অপমানিত হলো। আকবর সাথে সাথে তার যে টয়লেটের সমস্ত দেয়ালে যে সমস্ত ছবি মেরে রেখেছিল মহারানা প্রতাপের, যে পোস্টার ছিঁড়ে ফেললো এবং তার যে মূর্তি তুলে নিয়ে বাইরে গিয়ে ভেঙে ফেললো। এবার আকবর এতটাই রেগে গেছে, আকবর বলছে এত কিছু বুঝিয়ে যখন হয়নি, তাহলে এবার মহারানা প্রতাপকে ডেকে এবার আমার আর ওর মধ্যে যুদ্ধ হবে, কে শ্রেষ্ঠ সেই যুদ্ধের দ্বারা বোঝা যাবে। তাহলে এবার যুদ্ধ হচ্ছে মহারানা প্রতাপ এবং আকবরের মধ্যে। কোথায় হচ্ছে? হলদিঘাটি নামক জায়গাতে। তো হলদিঘাটি নামক জায়গা থেকেই যুদ্ধের নাম হয়ে যাচ্ছে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ কবে হচ্ছে এক্সাক্ট ডেট মনে রাখবে। হলদিঘাটের যুদ্ধ হচ্ছে 18 জুন 1576। 18 জুন 1576 কার কার মধ্যে হচ্ছে? তো এদিকে
আকবর, আকবরের সেনা, আকবরের সেনা, আর এদিকে মহারানা প্রতাপ, এদিকে মহারানা প্রতাপ। আকবরের সেনার নেতৃত্ব কে করছিল? নেতৃত্ব করছিল ওই মান সিংহ। আকবরের সেনার নেতৃত্ব করেন কে? নেতৃত্ব করেন মান সিংহ। তাই কোশ্চেন দেয় যে হলদিঘাটির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? অপশনে অনেক সময় দেখতে পাবে মান সিংহ এবং মহারানা প্রতাপ দিয়ে দেয়। তাহলে মান সিংহ এবং মহারানা প্রতাপের মধ্যে হচ্ছিল কি? হলদিঘাটের যুদ্ধ। এবং এই মহারানা প্রতাপেরও সেনা ছিল। তো এনার সেনার অগ্রভাগে নেতৃত্ব কে করছিল? সেনার অগ্রভাগে নেতৃত্ব করেন কে? তার নাম কি? তার নাম ছিল হাকিম খাঁ সুরি। হাকিম খাঁ সুরি। এবং এই হাকিম খাঁ সুরি কে ছিল? হাকিম খাঁ সুরি কিন্তু রাজপুত ছিল না, ছিল আফগান। তো ইনি ছিলেন আফগানি ছিলেন। ইনি আফগানি ছিলেন, হাকিম খাঁ সুরি ছিলেন আফগানি। এবং এই যে হলদিঘাটের যুদ্ধ হলো, এই যুদ্ধের রেজাল্ট কিন্তু ছিল অনির্ণীয়। এই যুদ্ধের রেজাল্ট কি ছিল? এই যুদ্ধের পরিণাম ছিল অনির্ণীয় ছিল। অর্থাৎ কে জিতেছে কে হেরেছে কিন্তু জানা যায়নি, অনির্ণীয় ছিল এর রেজাল্ট। এবং এই হলদিঘাটি যুদ্ধকে, এখান থেকে কোশ্চেন দেয় যে হলদিঘাটি যুদ্ধকে কর্নেল জেমস টোড কি বলেছেন? তো লিখে রাখো, এই হলদিঘাটি যুদ্ধকে কর্নেল জেমস টোড বলেন কি? বলেন মেবারের থার্মোপলি বলে আখ্যা দেন। মেবারের থার্মোপলি বলেন। তাহলে হলদিঘাটি যুদ্ধকে কর্নেল জেমস টোড কি বলেন? মেবারের থার্মোপলি বলে আখ্যা দেন। এবার এরপর আকবরের লাস্ট সৈন্য অভিযান, অন্তিম সৈন্য অভিযান হচ্ছে কত সালে? 1601 সালে। তো নামটা লিখে রাখো, এর উপরে ডিটেলসে আসে না। লিখে রাখো যে আকবরের অন্তিম সৈন্য অভিযান, আকবরের শেষ সৈন্য অভিযান কত সালে হয়েছিল? এটাই এক্সামে কোশ্চেন এসেছিল। আর কার মধ্যে হয়েছিল এইটুকু জানলেই হবে। আকবরের অন্তিম সৈন্য অভিযান কবে হয়? 1601 খ্রিস্টাব্দে। 1601 সালে অন্তিম সৈন্য অভিযান হয়। এবং কোথায় হয়? আশিরগড়, অর্থাৎ আশিরগড় অভিযান। আশিরগড় অভিযান। এবং এই আশিরগড় যে অভিযান হয়, এটা কার বিরুদ্ধে হয়েছিল? হয়েছিল মিরান বাহাদুরের বিরুদ্ধে। মিরান বাহাদুরের বিরুদ্ধে। তাহলে আকবরের অন্তিম সৈন্য অভিযান কার বিরুদ্ধে হয়েছিল? মিরান বাহাদুরের বিরুদ্ধে হয়েছিল আশিরগড় অভিযান 1601 খ্রিস্টাব্দে। তো এই ছিল আকবরের টোটাল সৈন্য অভিযান। এবার আকবরের কালে যে সমস্ত বিশেষ বিশেষ ঘটনা হয়েছিল, প্রমুখ ঘটনা হয়েছিল, সেগুলোর ব্যাপারে আমরা নেক্সট দিন ক্লাসে দেখব। এবং আকবরের যে দরবার ছিল, সেই দরবারে কিছু জ্ঞানী ব্যক্তি ছিল, 9 জন বিদ্বান ব্যক্তি ছিল, যাকে নবরত্ন বলা হতো, সেগুলোর ব্যাপারে আমরা নেক্সট দিন ক্লাসে জানবো। আজকের ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় ডাউট থাকছে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।